এগ্রিমেন্ট দিয়ে কয়েকটা এগ্রিমেন্ট আমরা নাম শুনেছি, বোঝার চেষ্টা করবে তোমরা, এটা করাই দিই। তো একটা ক্লাসে আমাদের যথেষ্ট, ইনশাল্লাহ মনোযোগ দিবা। আমরা এগ্রিমেন্ট কয়েকটা ভাবে শিখেছি, যেমন আমরা বিশেষ করে ছোটবেলা থেকে যেটা শিখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একটা এগ্রিমেন্ট। এরপরে প্রোনাউনের মধ্যে আরেকটা এগ্রিমেন্ট ছিল যেটার নাম ছিল প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, যদিও আমি তোমাদের এটা বুঝতে দেইনি, কিন্তু টপিকের নাম আছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। আর একটা হচ্ছে নর্মাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর এটা হচ্ছে একদম সিঙ্গেল এগ্রিমেন্ট, তার মানে এদের সাথে কিছু নেই। তো প্রথমে তোমাদের যে ব্যাপারটা খেয়াল রাখা দরকার, হ্যাঁ, একদম পরিষ্কার ভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, সেটা হচ্ছে এই এগ্রিমেন্ট মেইনলি, হ্যাঁ, প্রধানত দুইটা জিনিস দ্বারা যুক্ত থাকে। বোঝার চেষ্টা করবা, দুইটা জিনিস। এই এগ্রিমেন্ট মেইনলি এন্ড দ্বারা যুক্ত থাকে অথবা কোনো কমা দ্বারা যুক্ত থাকে। এটা প্রথম লাইনে যাবে তোমাদের লেখায়, যে এগ্রিমেন্ট যুক্ত থাকে এন্ড অথবা কমা দ্বারা। এগ্রিমেন্ট যুক্ত থাকে এন্ড অথবা কমা দ্বারা। বোঝার চেষ্টা করো কি বলছি বলতো। এগ্রিমেন্ট যুক্ত থাকে এন্ড অথবা কমা দ্বারা। 1000 কোশ্চিন সলভ করলে একটা কোশ্চিন কমা দিয়ে দেখা যায়। হ্যাঁ, 1000 1000 কোশ্চিন তুমি করলে একটা বা দুইটা কোশ্চিন দেখা যায় কমা দিয়ে দেখা যায়, আর সবই তোমার যুক্ত থাকে এন্ড দ্বারা। তো এই এগ্রিমেন্ট কোশ্চিন ব্যাপারটা কেমন হয় আমি একটু বুঝাতে চাই, মনোযোগ দিবে সবাই। মনে করো আমি একটা কোশ্চিন লিখছি, কিভাবে কোশ্চিন প্যাটার্নটা হয় এটা তোমাকে আগে বোঝা দরকার। তো কোশ্চিন প্যাটার্নটা বোঝার পরে তোমাকে শিখালে তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। যেমন আমি ধরো লিখলাম হি লাইকস রিডিং। হ্যাঁ, হি লাইকস রিডিং বুক। বোঝার চেষ্টা করবে, এখানে একটা এন্ড থাকবে, ঠিক তারপর সুন্দর করে এরকম, হ্যাঁ, এরকম আন্ডারলাইন করা থাকবে। বোঝার চেষ্টা করবে, মানে পরের অংশে এরকম গ্যাপ থাকবে, থাকার পরে একটা ফুল স্টপ থাকবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে এমন হতে পারে, আরেকটা এগ্রিমেন্ট বোঝার চেষ্টা করে প্লিজ। হি ধরো লেখা আছে হি ডাজেন্ট লাইক রিডিং বুক। এখানে এন্ড লেখা থাকবে, ঠিক তারপর এরকম চলবে, চলার পর একটা ফুল স্টপ থাকবে। বোঝার চেষ্টা করো। এখন এই এগ্রিমেন্ট বুঝছো, এই এগ্রিমেন্ট তো এন্ড দিয়ে যুক্ত থাকে। তো এই যে দেখো সেই এন্ড, বোঝার চেষ্টা করো, এই যে এন্ড, হ্যাঁ, এরকম এন্ড দিয়ে যুক্ত থাকলো, এন্ড দিয়ে যুক্ত থাকলো। এটা কিন্তু কোনো ইউনিভার্সিটি নাই যে বাদ যায়, কোশ্চেন কিন্তু আসে। এন্ড দিয়ে যুক্ত, এই যে এন্ড থাকলো। সমস্যাটা হয় এই এন্ড এর পরে তোমাকে ফ্লাফ করতে বলে, যে আপনি কিভাবে ফ্লাফ করবেন। এখন এই এন্ড দিয়ে তো পৃথিবীতে কত রকমের কোশ্চেন আছে, তুমি কেমনে বুঝবা যে এটা এগ্রিমেন্টের কোশ্চেন কিনা। এটা আমি একটু পরে বুঝাবো, বাট তুমি আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই এন্ড পর্যন্ত তোমাকে দিয়ে দিবে ফিক্সড, এন্ড এর ঠিক পরে গ্যাপটা দিবে। এখন তোমাকে জানতে হবে এই যে যে এগ্রিমেন্ট যুক্ত থাকে কমা অথবা এন্ড দ্বারা, হুম, এই এগ্রিমেন্ট কমা হোক আর এন্ড হোক, এই এগ্রিমেন্ট হয়ে থাকে দুই রকমের। হতে পারে, দেখো আমি লিখেছি এগ্রিমেন্ট দুই রকমের, একটার নাম অ্যাফার্মেটিভ আর একটার নাম নেগেটিভ। এই নেগেটিভ এগ্রিমেন্ট বিশেষ করে নট, নেভার, নো, হ্যাঁ, এন্ড এর পূর্বের অংশে দেয়া থাকে। যেমন আমি দুটো এক্সাম্পল লিখেছি, তোমরা একটু দেখতে পারো। প্রথমটা দেখো, লেখা আছে হি লাইকস রিডিং বুক। এন্ড এর আগে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নেই, কিন্তু হি ডাজ নট লাইক রিডিং বুক, এখানে কিন্তু তুমি দেখতে পেয়েছো যে একটা নট আছে। হ্যাঁ, অর্থাৎ নেগেটিভ, এটাকে বলে নেগেটিভ এগ্রিমেন্ট, আর উপরটা বলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? জি ভাই। তাহলে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে এগ্রিমেন্টটা যুক্ত থাকে এন্ড দিয়ে। এন্ড এর পরের অংশে আমার কাজ, এন্ড এর আগের অংশে আমার কোনো কাজ নেই। আমাকে শুধু দেখতে হবে যে এন্ড এর আগের অংশে কি আসলে
অ্যাফার্মেটিভ আছে কিনা নাকি নেগেটিভ আছে। আর নেগেটিভ বোঝার পদ্ধতি হচ্ছে, কিছু নেগেটিভ ওয়ার্ড তো তোমরা এ যাবৎকাল পড়েছো, যেমন নট, নেভার, নো, এই তিনটেই বেশি থাকে। দুই একটাতে তোমার হার্ডলি থাকতে পারে, হ্যাঁ, স্কার্সলি থাকতে পারে, সেলডম থাকতে পারে, বাট আমি দেখিনি আজ পর্যন্ত এরকম। রেয়ার কেস, সব জায়গায় নট, নেভার, নো থাকে। তো তোমার কাজ হবে কি জানো, সিম্পল, এই এন্ড এর পরের অংশে যে গ্যাপটা দিবে না, এন্ড এর পরের অংশে, এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে। তো এই গ্যাপটাতে ফিল আপ করতে গেলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যদি ভাই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে তুমি দুইটা ভাবে অ্যান্সার করতে পারো। টু ওয়ে আছে দুইটা ভাবে অ্যান্সার করার। এখন দুইটা ভাবে তো তুমি অ্যান্সার করবে না, তোমাকে জেনে রাখতে হবে যেটা দেয় সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। আবার নেগেটিভ এগ্রিমেন্টও দুইটা ভাবে অ্যান্সার করা যায়, মানে এন্ড এর পরের যে অংশটা, এটা তুমি দুইটা ভাবে ফুলফিল করতে পারো সেন্টেন্সটাকে পরিপূর্ণ করার জন্য। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইটা ভাবে অ্যান্সার করতে পারো, নেগেটিভ এগ্রিমেন্টটাকেও তুমি দুটি ভাবে অ্যান্সার করতে পারো। তো অ্যাফার্মেটিভ হলে তুমি কি করতে পারো এবং নেগেটিভ হলে কি করতে পারো, এটা নিয়ে আমি এখন একটু কথাবার্তা বলতে চাই। তো তুমি দেখো, তোমার যে শীটটা দেয়া হয়েছে, ওই শীটের মধ্যে এরকম একটা স্ট্রাকচার লেখা আছে, এবং আমি তো শীট থেকেই পড়াচ্ছি। দেখো আমি লিখেছি 1 2, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এই যে মাঝে এন্ড। তো তোমাদের তো ভাইয়া এই পর্যন্ত দেয়া থাকবে, তো অপশন থাকবে তোমার 4টা। ওই অপশন থেকে একটা প্রপার অপশন তোমাকে চয়েস করতে হবে। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের আগের অংশটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। ভাইয়া, যদি অ্যাফার্মেটিভ হয়, মনোযোগ দিবে, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে তিনটা এলিমেন্টস এর কথা চিন্তা করতে হবে, যে এন্ড এর পরে তিনটা জিনিস বসে, তিনটা জিনিস। হ্যাঁ, এন্ড এর পরে তিনটা জিনিস বসতে পারে। তিনটা বলতে কি, সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, আর এখানে টু অথবা অলসোর যে কোনো একটা থাকবে। তাহলে দেখো, এই যে সাবজেক্ট একটা, মানে একটা ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব একটা ওয়ার্ড, এবং তারপরে গিয়ে ভাইয়া টু অথবা অলসো থেকে একটা ওয়ার্ড আসবে। তার মানে দেখো, সাবজেক্টে একটা, অক্সিলারি ভার্ব একটা, টু অথবা অলসো একটা, মানে তিনটা। অর্থাৎ এন্ড এর পরে তিনটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা ফুলফিল করতে হবে। কিভাবে করতে হবে সেটা পরে বলছি। এরপর তুমি দেখতে পারো দ্বিতীয় স্ট্রাকচার, ওই যে বলছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুইটা ভাবে হয়। এই যে দেখো, সো একটা, অক্সিলারি ভার্ব একটা, আর তারপরে ভাইয়া সাবজেক্ট একটা। এভাবে মাথায় রাখতে হবে যে ওয়ার্ড আসবে তিনটা, মানে তিনটা ফরমেশনে যাবে। তো তুমি কিভাবে জিনিসটাকে মনে রাখবে, মনে রাখার পদ্ধতিটা ক্লিয়ার করে দিচ্ছি, তুমি সহজ হয়ে যাবে তোমার জন্য, একদমই পানির মতো সহজ হয়ে যাবে। তুমি সবসময় মাথায় রাখবে, বুঝছো, যে তিনটা এলিমেন্টস এর মধ্যে আমাকে যখন অপশন খুঁজতে হবে, তার মধ্যে দেখতে হবে কোনটার মাঝে অক্সিলারি। দেখা যাবে দুই তিনটার মধ্যে দুইটার হয়তো মাঝে অক্সিলারি আছে, এনি কাইন্ড অফ অক্সিলারি। অক্সিলারি কি বসবে সেটা আমি পরে বলছি। অক্সিলারি মাঝে, তখন চিন্তা করবে, মাঝে যদি অক্সিলারি হয় তাহলে অক্সিলারি আগে হতে পারে সো অথবা সাবজেক্ট। বোঝার চেষ্টা করো, আগে হতে পারে সো অথবা সাবজেক্ট। যদি ভাইয়া সাবজেক্ট আগে থাকে অক্সিলারির, মানে এন্ড এর পরে, তাহলে লাস্টে হয় টু বসে, নাহলে অলসো বসে। যদি দেখো যে না, সাবজেক্ট নাই, তার মানে এই অক্সিলারি ভার্বের আগে সো বসেছে, তাহলে লাস্টে সাবজেক্ট চলে যাবে। মাথায় রাখবে, সাবজেক্ট দুইটা জায়গায় বসতে পারে, এন্ড এর পরে অথবা একবারে শেষে, অর্থাৎ শুরু মাঝে বসবে অক্সিলারি। মাথায় রাখতে হবে সবসময় মাঝে অক্সিলারি, দুইটার ক্ষেত্রে মাঝে অক্সিলারি। অক্সিলারি আগে যদি সাবজেক্ট আনি লাস্টে টু বা অলসো, আর আগে যদি সো আনি তাহলে লাস্টে সাবজেক্ট। মাথায় রাখবে সাবজেক্ট দুইটা সাইডেই বসতে পারে, কিন্তু সো এবং টু বা অলসো দুইটা সাইডে বসতে পারে না। সো বসে সবসময় এন্ড এর পরে, তার মানে শুরুতে, আর টু বা অলসো বসে লাস্টে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে স্ট্রাকচার যেটা মিলবে সেটা তোমাকে মিলাইতে হবে। তো তুমি অপশনগুলো বাদ দেওয়ার সুবিধার্থে তুমি একটা কাজ করতে পারো, তুমি চিন্তা করবে মাঝে অক্সিলারি, আগে যদি সাবজেক্ট থাকে লাস্টে ট্রু অথবা অলসো। যদি আগে সো দিয়ে দেখি তাহলে লাস্টে অবশ্যই সাবজেক্ট আনতে হবে, কারণ সো আগে বসে গেছে, লাস্টে সাবজেক্ট। এই দুটো কথা মাথায় রেখো, ট্রু অথবা অলসো আগে বসে না, আর সো কখনো শেষে বসে না। হ্যাঁ, ট্রু অথবা অলসো বসে লাস্টে, সো বসে আগে। এতটুকু কি বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এখন?
যে তুমি বুঝতে পেরেছো তো যে এই মাঝে কিন্তু অক্সিলারি ভার্বটাকে বসাবো, এটা হচ্ছে প্রথম শর্ত। তিনটে এলিমেন্টস এর মধ্যে মাঝে অক্সিলারি আনতে হবে। আমি যদি দেখি যে না অক্সিলারি আগে সাবজেক্ট আছে, তাহলে লাস্টে কিন্তু সো হবে না, হয় টু বা অলসো, তোমার তো লিখতে হবে না, থাকবে। আর যদি না দেখি অক্সিলারি আগে সো আছে, তাহলে অবশ্যই লাস্টে আসবে সাবজেক্ট, কোনোভাবে টু বা অলসো আসবে না। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝার কথা, এর চেয়ে আর বোঝানোর কোনো ওয়ে থাকে না। এরপরে একটা কোশ্চেন তুমি দেখতে পারো, হ্যাঁ মনোযোগ দিয়ে আমার সাথে একটা কোশ্চেন দেখো, তাহলে তুমি আর একটু বুঝতে পারবে। দেখো না, এই জায়গায় একটা কোশ্চেন আছে। এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই আমরা বুঝবো কেমনে যে এটা মানে এগ্রিমেন্টের কোশ্চেন। তুমি অপশন গুলা দেখো, 1 নম্বরে এই জায়গায় অলসো আছে, এই জায়গায় টু আছে, এই জায়গায় সো আছে, এবং এলিমেন্ট সব জায়গায় তিনটা আছে। দেখো এই যে এখানে তিনটা এলিমেন্টস, এখানে তিনটা, হ্যাঁ এখানে তিনটা, এখানে সো বা টুর সাথে অক্সিলারি। তখন তোমাকে এই টপিক ধরে নিতে হবে যে এই টপিকটা পড়ছিলাম তোমার এগ্রিমেন্টের মধ্যে, বুঝছো? এটা তোমাকে মাথায় রাখতে হবে ভাই। কথা কি বুঝতে পেরেছো? এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন ওকে স্যার। একটু একটু খেয়াল করবে, আমি একটু বলছি যে তাহলে ব্যাপারটা কেমন হলো। দেখো উই আর গোয়িং টু দ্য কনসার্ট, এখানে দেখো একটা এন্ড আছে, এন্ড, এখন এন্ডের পরে কমা দিছে, আবার এন্ড বাদ দিয়ে শুধু একটা কমাও দিতে পারে, এটা ডিপেন্ড করে তার উপরে, কোশ্চেনের উপরে না, মানে তারা কিভাবে কোশ্চেনটা করেছে। এখন তুমি দেখো, তুমি যদি চয়েস করতে যাও, তোমাকে তো শিখাইছি মাঝে অক্সিলারি, তুমি দেখো এই জায়গায় অলসো আগে চলে আসছে, অলসো তো আগে আসবে না, ওই যে দেখো অলসো কিন্তু লাস্টে যায়, এরপর দেখো টু কিন্তু লাস্টে বসে, হুম, টু কিন্তু লাস্টে বসছে, এই যে মাঝে অক্সিলারিও বসছে, এবং দে আগে বসছে, তার মানে সাবজেক্ট আগে বসছে, এই যে সাবজেক্ট আগে। হ্যাঁ, এখন বলতে পারো কোন সাবজেক্ট, তোমার সাবজেক্ট নিয়ে চিন্তা করা লাগবে না, ওখানে সাবজেক্ট দেয়া থাকবে, যেটা থাকবে সেটা। এই যে দে বসছে আগে, আর বসছে মাঝে, এবং টু বসছে পরে, এই যে দেখো সাবজেক্ট অক্সিলারি টু অথবা অলসো মিলে গেছে। এবার তুমি বলতে পারো অন্যটা মিলাই দেন, সো কখনো লাস্টে বসে না, সো বসে শুরুতে, এটা বাদ। টু কখনো শুরুতে বসে না, টু বসে শুরুতে না, অবশ্যই লাস্টে বসে, দ্যাটস ওয়াই এটাও বাদ। অ্যান্সার হয়েছে দে আর টু। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। বাকিরা আমাকে একটু বলতে পারো ভাই জি না ভাইয়া। বুঝলে, হ্যাঁ বুঝছো রে ভাই সবাই? জি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা এটা তো না বুঝার কোনো সুযোগ নাই, কি বলো? অন্যটা না বুঝার সুযোগ থাকে, হুম। কিন্তু এই টপিক না বুঝার সুযোগ নাই। এটা তো খালি নিয়মটা আর হচ্ছে স্ট্রাকচারটা মনে রাখলে অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আমার মতো একটু চিন্তা করো যে মাঝে অক্সিলারি আগে ইনশিওর করবো, মানে নিশ্চিত করবো আগে অক্সিলারি। আমি জানি সো আগে বসে, ট্রু বা অলসো লাস্টে বসে, ট্রু বা অলসো শুরুতে বসবে না, সো লাস্টে বসবে না, তখন দেখবা দুই তিনটা অপশন অটোমেটিকলি বাদ হয়ে গেছে। বুঝতে পেরেছো? এবার যদি এমন হয় না যে না বাক্যটা আগের অংশটা আর কি, হ্যাঁ এন্ডের আগের অংশটা নেগেটিভ আছে, তখন তোমাকে নেগেটিভ স্টেটমেন্ট খেয়াল করতে হবে। যে আগেটা যদি নেগেটিভ থাকে, হ্যাঁ নেগেটিভ থাকে, এই যে দেখো এন্ড, এখানেও দুইটি স্ট্রাকচার আছে, সহজভাবে আমার মতো চিন্তা করবে অ্যান্সার হয়ে যাবে। তো যেটা সোর নিয়ম ছিল, হুম, সোর নিয়মটা হচ্ছে গিয়ে সোর জায়গা নেগেটিভ হলে শুধু নেইদার বসাবা অ্যান্সার হয়ে যাবে, আর সব এক। কি বলছি বলতো? নেগেটিভ হলে সোর নিয়মের মতো সোর জায়গা শুধু নেইদার বসালে অ্যান্সার মিলে যাবে নেগেটিভ হলে। আর যদি তুমি উপরেরটা বসাইতে চাও ট্রু বা অলসোর নিয়ম, সেক্ষেত্রে সাবজেক্টের জায়গা সাবজেক্ট, অক্সিলারির জায়গা অক্সিলারি, শুধু নেগেটিভ হলে ট্রু বা অলসো না বসে তোমাকে বসাইতে হবে নট এইদার। বুঝছো নি? জি স্যার। দেখো একটা জিনিস বলি, অ্যাফার্মেটিভ হলে ট্রু অলসো অথবা সো আসে, আর নেগেটিভ হলে নট এইদার অথবা, সরি নট এইদার অথবা নেইদার আসে। জিনিস এক, যে কোনো একটা মুখস্থ রাখবো, রাখার পরে আমাকে চিন্তা করতে হবে যেই পজিশনে আমি সো বসাইছিলাম অ্যাফার্মেটিভে, নেগেটিভ হলে সেই পজিশনের স্ট্রাকচার একই, সেখানে নেইদার বসালে হয়ে যাবে। আর যেখানে আমি ট্রু অলসো বসাইছিলাম সেখানে নট এইদার বসাইতে হবে, অ্যান্সারটা হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রেখো যে এইদার, এই এইদার ওয়ার্ডটা ট্রু বা অলসোর মতো শুরুতে আসে না, আর এই সোর মতো কখনোই নেইদারটা লাস্টে যায় না, অর্থাৎ নেইদার এবং সো একই স্ট্রাকচারের মতো কাজ করে, অর্থাৎ এরা শুরুতে বসে মানে অক্সিলারির আগে, আর নট এইদার এবং ট্রু বা অলসো বসে অক্সিলারির পরে।
মাঝে অক্সিলারি থাকে, যেখানে ফাঁকা থাকবে সেখানে সাবজেক্ট বসিয়ে দিব। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কমপ্লেইন, দ্যাট মিনস বুঝো নাই এমন কোনো ওয়ে কি আছে নাকি বুঝছো? বুঝেছি। যদি বুঝে থাকো ইনশাল্লাহ, এখন তোমাদের এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিবে। আর যদি খাতায় লেখার প্রয়োজন হয়, এখানে সব লেখা নাই, প্রয়োজন হলে লিখে নিবে। এই যে অক্সিলারি ভার্বটা, মাঝে মাঝে এই অক্সিলারি ভার্ব নিয়ে তুমি একটু ঝামেলায় পড়বে। এই সাবজেক্ট নিয়ে ঝামেলায় তুমি কোনোদিনও পড়বে না। টু বা অলসো নিয়েও পড়বে না, অর্থাৎ সো নিয়েও পড়বে না, অর্থাৎ এই যে সো নিয়েও পড়বে না, সো নিয়েও পড়বে না। কই সো নিয়ে পড়বে না, সো নিয়ে পড়তে যাবে কেন? এবার দেখো, সোনিয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক। এই যে দেখো, এই নেইদার নেইদারের জায়গায় থাকবে, এদের সমস্যা নেই। সমস্যা ভাইয়া তোমার অক্সিলারি ভার্বে। তো এখানে একটা কথা ওকে। তুমি চাইলে লিখে রাখতে পারো, তোমার সুবিধা হবে। লেকচার শিট থাকলে লেকচার শিট এরকম স্টার দিয়ে, যে এন্ডের পূর্বের অংশে যে রকমের সাবজেক্ট, সরি, এন্ডের পূর্বের অংশে যে রকমের অক্সিলারি থাকবে, পরের অংশে একই রকমের অক্সিলারি বসবে, তবে সাবজেক্ট অনুযায়ী। কি বলছি বলো তো? বুঝো নাই না? স্যার আবার একটু বলেন। বলছি, লেখো এন্ডের পূর্বের অংশে, এন্ডের পূর্বের অংশে যে রকমের অক্সিলারি থাকবে বা অক্সিলারি ভার্ব থাকবে, পরের অংশে একই রকমের অক্সিলারি বসবে। বুঝাই দিচ্ছে, লিখো আর। এন্ডের পূর্বের অংশে যে রকমের অক্সিলারি থাকবে, পরের অংশে একই রকমের অক্সিলারি ভার্ব বসবে। এন্ডের পূর্বের অংশে যে রকমের অক্সিলারি ভার্ব থাকবে, এন্ডের পরের অংশে একই রকমের অক্সিলারি বসবে, তবে, লেখো, তবে সাবজেক্ট অনুযায়ী। তবে সাবজেক্ট অনুযায়ী লিখছনি? জি স্যার। বলতো হি ইজ, ধরো লিখলাম হি ইজ রিডিং। মনোযোগ দিও সবাই, হি ইজ রিডিং অ্যান্ড আই লিখছি, হ্যাঁ বোঝার চেষ্টা করো, আই লিখছি, আই লিখছি, গ্যাপ দিয়েছি, তারপর ধরো লিখছি টু, অথবা ধরো অলসো, একটা যে কোনো একটা থাকবে। বলতো এখানে বলা হয়েছে এন্ড এর পূর্বের অংশে যেই রকমের তোমার অক্সিলারি ভার্ব থাকবে। বলতো এন্ড এর পূর্বের অংশে এই যে এন্ড, হ্যাঁ, এই এন্ড এর পূর্বের অংশে অক্সিলারি ভার্বটা আছে কি? ইজ না? জি স্যার। ইজ এই প্রেজেন্ট। ইজ মানে তোমাকে চিন্তা করতে হবে, বুঝছো? তোমাকে চিন্তা করতে হবে, ইজ মানে ওই গ্রুপের ভার্ব যেটা হচ্ছে অ্যামিজারের ভার্ব। কিসের ভার্ব? হ্যাঁ। অ্যামিজার। এমিজা। তাহলে এখানে জি বলো তো, স্যার। আইর পরে কি ইজ হয় নাকি আইর পরে এম হয়? এম হবে। এম হবে। হবে। ভেরি গুড। এখানে সাবজেক্ট অনুযায়ী, এই কারণে বলছি অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বসবে। কি অনুযায়ী বসবে বলো? সাবজেক্ট অনুযায়ী। এখন তুমি কি সাবজেক্ট। করতে, ভাই বলছিল ইজ, তাহলে তো আইর পরে মনে হয় ইজি হবে, এখানে ইজ দিয়ে দেই, কিন্তু ইজ হবে না, এখানে অবশ্যই এম হবে। এরকমও থাকতে পারে কোশ্চেন, তুমি তো বললা এরকম যদি থাকতো যে সো, ধরো গ্যাপ দিয়েছে, তারপর লেখা আছে আই, তো পোলার মার্কে সো ইজ আই, এখানে ইজ হবে না। এই যে আই দেখছো না, এই আই এর সাথে তোমাকে এখানে লিখতে হবে এম। হ্যাঁ, এই কারণে বলছি সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এম। বুঝছো কথাটা? জি স্যার। এটা গেছে প্রথম কথা। তোমরা বাকিরা সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এবং তুমি যে অক্সিলারি ভার্বটা চয়েস করবা, বুঝছো, অক্সিলারি ভার্বটা চয়েস করবা, অবশ্যই তুমি আগের অংশটা দেখে। যেমন আমি একটু ক্লিয়ার করি, ধরো এম আছে, তাহলে বুঝতে হবে অ্যামিজার আছে, তখন সাবজেক্ট অনুযায়ী যেটা দরকার সেটা। যদি থাকে ওয়াজ, তাহলে বুঝতে হবে ওখানে ওয়াজ ওয়ার নিয়ে চিন্তা করবো। বলতো কেউ একজন যদি থাকে হ্যাভ, তাহলে কি নিয়ে চিন্তা করবো? হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাভ ভেরি গুড। জি। হ্যাভ হ্যাজ আগাইও না, কিন্তু যদি হ্যাড থাকে তাহলে হ্যাডই হবে, কারণ হ্যাড একটাই। এরপর যদি থাকে ক্যান, তাহলে ক্যান হবে, কুড থাকলে কুড হবে, কারণ মডালস এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু সাবজেক্ট অনুযায়ী তো তোমরা জানো
যে মডাল অক্সিলারি কোনো পরিবর্তন নেই, কিন্তু আইর পরেও ক্যান হয়, এর পরেও ক্যান হয়, দের পরেও ক্যান হয়, এটা ডিপেন্ড করে মডালস। কিন্তু এখানে মডালস পরিবর্তন হয় না, কিন্তু অ্যামিজার ওয়াজওয়ার যেগুলো নর্মাল অক্সিলারি, এগুলো কিন্তু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটতে পারে। তবে তুমি ওই অক্সিলারির বাইরে যাই না, মানে এম আছে তার মানে অ্যামিজার, ওয়াজ আছে তার মানে ওয়াজওয়ার, হ্যাভ আছে তার মানে হ্যাভ হ্যাজ। কয়েকটা প্র্যাকটিস করো আর ক্লিয়ার হয়ে যাবে। বাট এতটুকু বুঝছো কিনা বলো তো? জি স্যার, বুঝতে পারছি। এবার একটু কথা শুনবে। যদি দেখো ওখানে একটা কথা লিখো স্টার মার্ক দিয়ে, যদি কখনো পূর্বের অংশে মানে এভাবে লিখো, যদি কখনো এন্ড এর পূর্বের অংশে যদি কখনো এন্ড এর পূর্বের অংশে অক্সিলারি ভার্ব না থাকে, কারণ তোমাকে তো এত সময় বলছে অক্সিলারি থাকলে, লেখো যদি কখনো এন্ড এর পূর্বের অংশে অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে। না থাকে, অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তার মানে তুমি একটা বিপাকে পড়ে গেছো। তখন তুমি খেয়াল রাখবে ওই সেন্টেন্সের সাবজেক্টের পরে যে মেইন ভার্ব আছে, লেখো যদি কখনো ধরো যদি কখনো এন্ড এর পূর্বে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে লেখো তাহলে, লেখো তাহলে, লিখেছো তাহলে? জি স্যার। তাহলে তাহলে দিয়ে দাগ দিয়ে লিখে রাখো, V1 থাকলে ডু অথবা ডাজ বসবে, V2 থাকলে এই দুটেই থাকে, V1 অথবা V2, তখন অক্সিলারি থাকে না। আর অক্সিলারি থাকলে তো অক্সিলারি ডিড বসবে। দেখো লিখেছি স্ক্রিনে, যদি কখনো দেখো যে আগের অংশে অক্সিলারি ভার্ব নেই, বুঝার চেষ্টা করো। মনে করো তুমি দেখলা কি ভাইয়া অক্সিলারি ভার্ব তো আগের অংশে নেই, তখন তুমি দেখবা ভার্বটা কোন রূপে আছে, হয় V1 এ থাকবে নাহলে V2 তে থাকবে। যদি V1 এ থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে পরের অংশে ডু অথবা ডাজ আনবা, তবে সাবজেক্ট অনুযায়ী ডুও বসতে পারে ডাজও বসতে পারে। বাট যদি এমন হয় যে আগের অংশে তুমি দেখতেছো V2 আছে, সেক্ষেত্রে সাবজেক্ট আর খেয়াল করার দরকার নাই, কারণ উভয় ক্ষেত্রেই তোমার ডিড বসে, সিঙ্গেলের ক্ষেত্রেও প্লুরালের ক্ষেত্রেও। অর্থাৎ একজন বুঝালেও ডিড, দুইজন বুঝালেও ডিড, চারজন বুঝালেও ডিড, কারণ এখানে আছেই তো একটা। কিন্তু যদি কখনো V1 থাকে, যদি কখনো V1 থাকে, তাহলে হয় ডু নাহলে ডাচ। তোমরা কি বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। প্রথম বাক্যটা লিখছিলাম এরকম, দেখো হি লাইকস, ধরো মিউজিক, হ্যাঁ এন্ড লিখছি। বলো তো এন্ড এর আগের অংশে কি কোন অক্সিলারি অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড কিছু কি দেখা যায়? না। না ভাইয়া। তার মানে এটা অক্সিলারি নাই। তখন তুমি তাকাও মেইন ভার্বটা কি আছে, V1। V1 থাকা মানে তুমি বুঝতেই পেরেছো যেখানে সাবজেক্ট যদি আমি ধরো দেই হচ্ছে গিয়ে আই, হ্যাঁ সাবজেক্ট যদি দেই আই, তাহলে অবশ্যই তুমি বুঝতে পেরেছো আই ডু অলসো, ডু। অলসো, অথবা তুমি টু থাকলে টু দিলা, এরকম হয়ে গেল। যদি এখানে হি লাইকস মিউজিক এন্ড রহিমও পছন্দ করে, তাহলে রহিম তো ডু হবে না, হবে কি রহিম ডাস। ডাজ। বাট তোমরা আমাকে একটু কষ্ট করে বলো তো, যদি এটা এমন হয়ে যায়, দেখি কি করো, হি লাইকড, বলতো পরে কি হইতো, এখানে লাইকড হয়েছে ডিড। ডিড, কারণ এখানে লাইকড ওয়ার্ডটা V2 তে আছে, ভেরি গুড। তার মানে V2 তে আছে, তখন ডিড হয়ে যাবে। তার মানে লাইকস লাইকড, অর্থাৎ লাইকস আছে মানে তুমি বুঝতেই পেরেছো যে V1 এ ছিল তাই ডু বা ডাজ বসেছে, আর লাইকড আছে তাই V2। আর তার মানে অক্সিলারি থাকলে কোনো চিন্তা নাই, অক্সিলারি না থাকলেও চিন্তা নাই। এই ছিল তোমার ডিটেলস আলোচনা। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সমস্যা নেই স্যার। কত চমৎকার বুঝাইছি না বলো তো, কত স্পষ্ট করে। জি। এই তো। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস দেখি কয়েকটা, কি বলো? ভালো লাগবে? আর কোনো নিয়ম নেই। তো এখন আমরা প্র্যাকটিসে যাব, সবাই মনোযোগী হব আমার সাথে সাথে দাগিয়ে দাগিয়ে। দেখো এক নাম্বার তো করাইছিলাম, দে আর টু,
হ্যাঁ, হয়ে গেল। এবার তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে তাকাবে। আই ওয়ান্ট টু গো হোম অ্যান্ড, দেখো এই যে অপশনে অ্যান্ড, আমি কয়েকটা দাগিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই যে অ্যান্ড, অ্যান্ড সবগুলো আছে। প্রথমে কেমনে বাদ দিব, দেখো এই সো কি লাস্টে বসে নাকি শুরুতে বলো তো? এন্ড এর পরে শুরুতে। শুরুতে, তো শুরু তাহলে এটা হবে না, এই সো ও হবে না। বলতো ভাই, এই, এটা কি হবে? বলো বলো কি বলছো, আমি বুঝিনি। এ নাম্বার অ্যান্সারটা হবে না? এ ভেরি গুড, এই তো আমি বলতেছি, দেখো এই যে টু, টু কখনো শুরুতে বসে না, টু বসে লাস্টে। তাহলে দেখো কেমনে বাদ দিলাম, এই জানিস বের কথা শুনলে মহাবিপদ থেকে তুমি রেহাই পেয়ে যাবে। তুমি কি আছে না আছে পরে চিন্তা করি, আগে আমি বাদ দিতে পারি কিনা। সো লাস্টে বসে না, সো লাস্টে বসে না, টু শুরুতে বসে না, তাহলে অ্যান্সার এ। এবার মিলাও, দেখো মিলে গেছে, কারণ অ্যাফার্মেটিভ। এই যে সো শুরুতে, ডাজ বসেছে, মাই ফ্রেন্ড বসেছে। এখন অনেকে বলতে পারে ডাজ কেন, এই যে ওয়ান ভি ওয়ানে আছে, এখন ওয়ান তো ভি ওয়ান আছে, ডু বা ডাজ বসতে পারে যেহেতু সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড। তার মানে এখানে তুমি বুঝতেই পেরেছো একজনকে বুঝাইছে, আমার বন্ধু, সুতরাং ডাজ হবে। বুঝতে পেরেছো সবাই বাচ্চারা? জি স্যার। তোমাদের চেয়ে আমি বেশি বড় না, 11 বছরের বড়, 11-12 বছর, এই জন্য বাচ্চারা বলেছে, মাইন্ড করো না। এবার দেখো পরেরটা পেরে যাবে। আই টুক পিকচার, এন্ড আছে সবগুলো, টু হবে না, শুরুতে টু হয় না, এটা শিখাইছি। এরপর টু শুরুতে হবে না, শিখাইছি, মানে এন্ড এর পরে হবে না, দুইটা বাদ অটোমেটিক্যালি বয়। দুটা যদি বাদ যায় বাকি থাকে দুইটা। অক্সিলারি সবসময় মাঝে শিখিয়েছি, শেষে শিখাইনি, তার মানে এটা বাদ, অ্যান্সার হবে সো ডিড দে। ছুটিতে। মিলে গেল, আমরা খুশি হয়ে গেলাম। কথা কি বুঝাতে পেরেছি? জি। এবার একটা চমৎকার কোশ্চেন, চমৎকার করে আমরা কোশ্চেন সলভ করে ফেলবো, দেখবা তুলির মধ্যে মানে দেওয়ার আগে অ্যান্সার শেষ। সেটা হচ্ছে এই কোশ্চেনটাতে তুমি যদি তাকাও, দেখো সাম টিচার্স ওয়ার, হ্যাঁ, গোসিপিং আউটসাইড দ্য ক্লাসরুম অ্যান্ড পেয়েছি। বলো তো ভাইয়া, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে, কিন্তু তুমি একটু বলতো এই ওয়ার, এটা কি ওয়াজ ওয়ারের একটা গ্রুপের ভার্ব না? ওয়াজ ওয়ার না? জি স্যার। তাহলে তুমি এ নাম্বারে হুম, দেখতেছো ডিড, এটা তো হবে না। বি নাম্বার, সি নাম্বার দেখতেছো ডু, এটাও তো হবে না। তারপরে ডিড আছে, এটাও হবে না। এরপরে হ্যাড আছে, এটাও হবে না। অ্যান্সার হবে চমৎকার করে এ, দেখো মিলে গেছে। কারণ কি, কারণ আমরা শিখাইছি একই রকমের ভার্ব হবে, এখানে তুমি তো অন্য গ্রুপের ভার্ব আনতে পারবে না। কথা বুঝছো? তার মানে এখানে একই গ্রুপ আসবে, এখানে ওয়াজ বা ওয়ারই আসবে, কারণ এই কথা তো আমি বলেই এসেছি। সবাই কি বুঝতে পেরেছো? জি। ভাইয়া আরেকবার ভালো হতো। আরেকবার কেন, দেখো তো তাহলে। এখানে বলো তো, প্রথম কথা দা সাম টিচার্স, এখানে তুমি দেখতেছো যে এখানে ওয়ার আছে, এখানে ডিড আছে, তার মানে ভার্ব গুলার পরিবর্তন দেখা যাচ্ছে। পরিবর্তন তো দেখা যাচ্ছে, কিন্তু আমি তোমাকে কি শিখাইছি বলতো ভাইয়া? ভার্বটা কি বসবে এন্ড এর আগের অংশে, ঠিক যেই রকমের ভার্ব থাকবে এন্ড এর পরের অংশে একই গ্রুপের ভার্ব বসবে। একই গ্রুপ মানে যদি এম থাকে তাহলে এমিজার থেকে একটা আনতে হবে সাবজেক্ট অনুযায়ী, যদি ওয়াজ বা ওয়াজ থাকে তাহলে ওয়াজ ওয়ার এর গ্রুপ থেকে একটা আনতে হবে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে সেই হ্যাভ বা হ্যাজের গ্রুপ থেকে একটা আনতে হবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ওয়ার আছে, বলতে তুমি ওয়ারের গ্রুপ থেকে তো অন্য কোনো গ্রুপে যাইতে পারবা না, সেক্ষেত্রে তুমি ডিড কেন চয়েস করবা? ডিড তো তখনই বসাইতে বলছিলাম যখন নর্মাল ভি টু থাকে, ডু বসাইতে বলছিলাম যখন নর্মাল ভি ওয়ান থাকে, ডিড ভি টু ক্ষেত্রে। আর হ্যাড যদি থাকতো ওই সাইডে তাহলে আমরা হ্যাড দিতাম, সুতরাং অ্যান্সার হবে ওয়ার। আমার কথা কি বুঝতে পেরেছো ভাই? জি ভাইয়া। এই যে সাবজেক্ট, আর এই যে সাম স্টুডেন্টস, অর্থাৎ সরি সাবজেক্ট না, ওটা সো, লাস্টে সাবজেক্ট সাম স্টুডেন্টস, যেহেতু সাম স্টুডেন্টস, হ্যাঁ, এই কারণে হচ্ছে ওয়ার। ব্যাপারটা মিনিংটা কি দেয় সেটা একটু বলি। মনে করো আমি বললাম সাম টিচার্স ওয়ার গসিপিং আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে কিছু টিচাররা গল্প করতেছে এবং স্টুডেন্টরাও করতেছে, অর্থাৎ একই কাজ অন্যরাও করতেছে, এইভাবে লেখা যায়। ওই ক্ষেত্রে টোটাল সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন হয় না। কথা কি বুঝছো? দেখি তো ভাই অয়ো ভাই অয়ো। এবার দেখো, পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইমেন ইন্ডিওর টেরিবল হার্ডশিপ, এই জায়গা অ্যান্ড, বোঝার চেষ্টা করো। বলতো আগের অংশে কি তোমাদের চোখে কোনো অক্সিলারি ভার্ব পড়ে? বলো তো, কেউ একজন বলো তো। না। না, তাহলে আমি মেইন ভার্বের দিকে একটু তাকাই, বোঝার চেষ্টা করো।
এই যে লেখা আছে ইন্ডিওর্ড, হুম, ইন্ডিওর্ড। আচ্ছা, এই যে ইন্ডিওর্ড ওয়ার্ডটা আছে এটা কিন্তু V2 তে আছে, সহ্য করা। যদি V2 তে থাকে তাহলে তো তুমি বুঝতেই পেরেছো ডিড আসবে, তাহলে এ নাম্বার অপশনে ডু আছে, এটা তো হবে না। আর সি নাম্বার তো আগেই ধ্বংস, কোনো অক্সিলারি ভার্ব নাই। নেই। আর এ নাম্বার তো আরো আগে শেষ হয়ে গেছে, কারণ এটা তো নেগেটিভ এগ্রিমেন্ট না, নট নেভার নো নাই, সুতরাং এটা বাদ। অ্যান্সার হবে দেখো সো, এই যে ইন্ডিওটের কারণে ডিড এসেছে, সাথে সাবজেক্ট যা দিছে তারা দিছে, আমাদের তো আর কিছু করার নেই, তারাই দিছে। দেয়ার চিলড্রেন। কারো বুঝতে সমস্যা আছে? নো স্যার। সমস্যা থাকার কথা না, কিন্তু তারপরে যদি থেকে যায় তা তো বিপদ। এরপর মনোযোগ প্লিজ। টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইজ, এই যে ইজ আছে না, তার মানে এখন বুঝতে হবে যে অপোজিট সাইডে যে ভার্বটা আসবে অ্যামিজার থেকে আসবে। ওই যে ওয়াজ ছিল বা ওয়ার ছিল, অ্যামিজার থেকে আসবে। কেউ একজন বলো তো, এখানে এ নাম্বারে আছে ডিড, ডিড কি আসা পসিবল কোনোভাবে? না, ডু, possible না। তারপরে বি ডিড, নাম্বার। রাইট অ্যান্সার হবে বি, কারণ একটাই আছে ওই সেগমেন্টের, সুতরাং বি অ্যান্সার। কত চমৎকার করে অ্যান্সার গুলো হয়ে যায়। এরপরে দেখো টেকনিক্যালি গ্লাস ইজ এ মিনারেল, এই যে গ্লাস ইজ এ মিনারেল বলতে এখানে ইজ আছে না, জি স্যার। অ্যাফার্মেটিভ, এই তো কত চমৎকার করে উত্তর দিচ্ছ। এই যে অ্যান্ড, Is water. এবার দেখো এ নাম্বারটা বাদ হবে কারণ ও ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? কারণ ও কাকে নিয়ে বসে নাই, মানে মাঝখানে অক্সিলারি লাগে। আর তাছাড়া তোমরা তো জানো সো তো লাস্টে বসে না। এরপর তোমরা দেখো এখানে সো লাস্টে বসেছে, এটাও হবে না। হবে না। আর এখানে দেখো সো শুরুতে ঠিকই বসছিল, কিন্তু ঘটনা ঘটিয়েছে কি মাঝখানের জনকে লাস্টে দিয়ে দিয়েছে, এটা তো হবে না। সুতরাং অ্যান্সার হবে সো ইজ Water. ওয়াটার। এখন তোমাদের কাজ 5 মিনিট বা 8 মিনিট পরে আবার জয়েন দিবা, অবশ্যই জয়েন দিবা। তোমাদের কাজ হচ্ছে এই এই সময়টুকুর মধ্যে পানি টানি খেয়ে এই রুলসটাকে আরেকবার একটু ধুমসে মুখস্থ করবা, মুখস্থ করে আবার জয়েন দাও। ঠিক আছে কথা? Okay, sir. ধন্যবাদ। টাইম শেষ হয়েছে তোমাদের।